আপনি মোস্তাফা শাহরিয়ার প্রতিশোধ গল্পটি শুনছেন। সময় বিকেল। এক বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের এক কোণে বসে আছে কয়েকজন ছেলে। প্রত্যেকের মুখ থমথমে, তাতে শোকের চিহ্ন। কিভাবে কি হলো কিছু খবর পেয়েছিস? জিজ্ঞেস করলো খালেদ রশিদকে। তেমন কিছু না, বলল রশিদ। নিজের বেডরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে ওকে। শরীরে কোনো আঘাত নেই, তবে চোখ দুটো নাকি খোলা ছিল। ডাক্তার বলেছে তীব্র আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ওর ফুসফুসে পানি পাওয়া গেছে। কি বলছিস? অবাক হয়ে বলল শুভ। লাশ পাওয়া গেল বিছানায়, ফুসফুসে পানি আসবে কোত্থেকে? সেটাই তো রহস্য। ডাক্তার, পুলিশ কেউ বের করতে পারছে না। কি জানি, খুব ভালো ছেলে ছিল তৌফিক। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল রবি। চাচা চাচি ছেলে হারানো শোক সইবেন কিভাবে কে জানে। আরো কিছু সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলল তারা। তারপর সন্ধ্যা হতে উঠে পড়ল সেখান থেকে। কিন্তু কেউ লক্ষ্য করল না পাশের ঝাঁকড়া গাছটার ডালে বসে একটা কুচকুচে কালো রঙের দাঁড়কাক ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু ওটা কোনো সাধারণ কাক নয়। ওটার গভীর কালো চোখে কিসের যেন আভাস, অশুভ কিছু। নিচের ওরা যদি তা টের পেত, তাহলে মৃত বন্ধুর জন্য শোক করা বাদ দিয়ে নিজেদের কথা ভাবত। এ ঘটনার 3 দিন পরে টিউশনি করে রাতে হলে ফিরছিল রশিদ। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তার। দুপুর থেকে কেমন যেন লাগছে। মাঝে মাঝে শরীরটা এমনিতেই শিরশির করে উঠছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে সে একা। তার মনে হচ্ছে কেউ আড়ালে আবডালে তার উপর চোখ রাখছে। পরে বিক্ষিপ্ত মনের চিন্তা বলে উড়িয়ে দিয়েছে ভাবনাটা। ঘড়িতে সময় দেখল সে 12:30 বাজে। ফিরতে ফিরতে আজকে দেরি হয়ে গেছে অনেক, ভাবল সে। আগেই আসতে পারত, কিন্তু আসার পথে পুরনো এক বন্ধুর সাথে দেখা হওয়াতে গল্প করতে করতে দেরি হয়ে গেল। জোরে পা চালালো রশিদ। বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে ঢুকে হলের দিকে চলল। নির্জন রাস্তা, অন্ধকার হয়ে আছে, আকাশ মেঘে ঢাকা, তাই চাঁদও আলো দিতে পারছে না। আবারও সেই অদ্ভুত অনুভূতিটা ফিরে এলো রশিদের মনে। শরীরটা অজানা কোনো কারণে শিরশির করে উঠল। ঢোক গিলতে গিয়ে টের পেল গলা শুকিয়ে মরুভূমি। ভয়ে ভয়ে আশেপাশে তাকালো কেউ আছে কিনা দেখতে, কিন্তু আশেপাশে কেউ নেই, একদম শুনশান। মাঝে মাঝে রাস্তায় গার্ড মামারা থাকে। রশিদ আশা করেছিল তাদের একজনকে দেখতে পাবে, কিন্তু টের পেল আজ সে একা। হলের আলো চোখে পড়ল তার। ভাবলো আর কিছুদের গেলেই স্বস্তি। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যত কারণে থাকুক না কেন এত রাত করে হলে ফিরবে না। হলের পুকুরঘাট পর্যন্ত যখন পৌঁছলো রশিদ, তখন হঠাৎই তার ঘাড়ের সমস্ত চুল সরসর করে দাঁড়িয়ে গেল। কিছু একটা শুনতে পেয়েছি সে। আস্তে আস্তে পিছন ফিরল, ঝেড়ে দৌড় দেবার জন্য প্রস্তুত। কিন্তু ফিরে দেখলো কেউ নেই। ফেলে আসা রাস্তাটা একাকী অন্ধকার হয়ে শুয়ে আছে। আবার যখন সামনে পা বাড়াতে যাবে, তখনই চোখে পড়লো তার কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে পুকুর পাড়ে নারকেল গাছটা গোড়ার দিকে পেছন ফিরে। এক্সপ্রেস ট্রেনের মতো ছুটতে থাকা হৃৎপিণ্ডটা ঠান্ডা করে সেদিকে এগোলো রশিদ। চাপা কান্নার এই আওয়াজটাই পেয়েছিল একটু আগে। কাছে গিয়ে দেখলো ঘাড়ে ব্যাগ নিয়ে একটা ক্ষীণকায় ছেলে বসে আছে মাটিতে। মৃদু দুলছে সামনে পিছে আর কাঁদছে। কান্নার শব্দটা মনে কাঁপন ধরালেও সাহস নিয়ে রশিদ বলল, কি হয়েছে তোমার? এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কিন্তু সে কোনো উত্তর দিল না। সুর করে কেঁদেই চললো একটানা। রশিদের মনে দরদ জেগে উঠল। ভাবলো কোনো সিনিয়র বোধহয় রাগ করেছে, তাই কাঁদছে ছেলেটা। দেখলেই বোঝা যায় জুনিয়র ব্যাচের ছাত্র। এরকম ঘটনা হরহামেশাই ঘটে বিশ্ববিদ্যালয়। রশিদ এগিয়ে গিয়ে ছেলেটার কাঁধে হাত রাখলো। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আবার প্রশ্ন করলো সে। এবার কান্না থামালো ছেলেটা। আস্তে আস্তে ঘুরে রশিদের দিকে ফিরল। সেই মুহূর্তে চাঁদকে আড়াল করে থাকা মেঘটা সরে গেল। আলো পড়লো ছেলেটার মুখে। সাথে সাথে রশিদের মনে হলো হৃৎপিণ্ডটা কেউ চেপে ধরেছে তার। একটা পৈশাচিক বিভৎস মুখের দিকে তাকিয়ে আছে সে। কুচকুচে কালো খোঁচকানো চামড়া মুখটার। জায়গায় জায়গায় ফেটে লাল মাংস বের হয়ে আছে। ঠেলে বের হওয়া কপালের নিচে লাল রঙের চোখ দুটো ভাটার মতো জ্বলছে। নাক নেই, তার জায়গায় দুটো বড় বড় গর্ত।
মোটা দুই ঠোঁটের কষ দিয়ে লালচে রঙের আঠালো রস গড়িয়ে পড়েছে। মুখের ফাঁকে দেখা যাচ্ছে সুচালো দাঁতের শাড়ি, তার ফাঁক দিয়ে কালো রঙের চেরা একটা জিভ বের হয়ে ঠোঁটের দুপাশ থেকে রস চেটে নিল একবার। আর দাঁড়িয়ে থাকতে পারল না রশিদ। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিল। কোন দিকে যাচ্ছে খেয়াল নেই, তাই কিছুক্ষণের মধ্যে তাল হারিয়ে গিয়ে পড়ল গভীর পুকুরে। ডুবে গিয়ে আবার ভাসল সে। দেখলো পাড়ে দাঁড়িয়ে আছে মূর্তিমান আতঙ্কটা, বিভৎস ঠোঁটের কোনায় হাসি লটকে আছে। হঠাৎ সেটা তাকে লক্ষ্য করে ঝাঁপ দিল পুকুরে, সরাসরি তার উপরে এসে পড়ল। একটা ভোটকা গন্ধ পেল রশিদ, তারপর ডুবে গেল পানিতে। বজ্র বাঁধনে তাকে বেঁধে ফেলেছে পিশাচটা। সেটার জ্বলতে থাকা লাল চোখের দিকে তাকিয়ে হাল ছেড়ে দিল রশিদ। রশিদের মৃত্যু খালেদের মনে গভীর রেখাপাত করল। কেমন যেন হয়ে উঠল দিনগুলো। কিছুই ভালো লাগে না। সব সময় মনে হয় কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে। বন্ধুকে কবরে নামানোর সময় পাশেও হঠাৎ এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ে। মনে হয় কবরের অন্ধকারটা অনেক বেশি গাঢ় হয়ে তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে পিছিয়েও আসে সে ওখান থেকে। তারপর থেকে আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। গান শুনে, মুভি দেখে, কম্পিউটারে গেমস খেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা বিশেষ ফল দিচ্ছে না। ভালো গান গাইতো ও, গিটারটা এখন একাকী পড়ে থাকে, গাইতে ভালো লাগে না। ইদানিং আরও একটা উপসর্গ যোগ হয়েছে, কুকুর দেখলে একদমই সহ্য হচ্ছে না তার। আগে থেকেই যে ওদের দেখতে পারত তা নয়, কিন্তু এখন দেখলে মনে হয় ওরা তার শত্রু। কাউকে যে খুলে বলবে ব্যাপারটা সে সাহস হচ্ছে না, পাচ্ছে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে এই ভয়। এই তো সেদিন একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল। হলের পাশে একটা দোকানের সামনে বসে চিন্তিত মনে জুসের গ্লাসে চুমুক দিচ্ছিল। হঠাৎ খেয়াল করলো 3টা কুকুর তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমনিতে সে আশেপাশে কুকুর থাকে না তেমন নয় ব্যাপারটা। দোকানের সামনে অনেক কুকুর বসে থাকে, ঘোরাঘুরি করে, কিন্তু কেউ কিছু বলে না। কিন্তু আজকের ব্যাপারটা কেমন যেন ভিন্ন। কুকুরগুলো কোনো চাহিদা নেই, যেন এক চুল নড়ছে না, শুধু তাকে দেখছে চুপচাপ। ওদের কালো চোখের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য তার মনে হলো রশিদের কবরে দেখা অন্ধকারের সাথে ওগুলোর অনেক মিল। হঠাৎ তীব্র আতঙ্ক পেয়ে বসলো তাকে। তাড়াহুড়োয় চেয়ার ছাড়তে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেল সে। তারপরই আমরা বিক্রেতার উপর পড়েছিল বলে বিক্রেতার আমরাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার। দোকানদার মামা সহ আশেপাশে সকলে হেসে অস্থির। তারপর অবশ্য সবাই মিলে সাহায্য করলো ওদের, কিন্তু কেউ টের না পেলেও ও ঠিকই টের পেল নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। কেউই খেয়াল করেনি আমরা বিক্রেতার হাতের ধারালো ছুরিটা কখন শূন্যে ছিটকে উঠে ওর গলার কেবল পাশের মাটিতে গেঁথে গেছে। ও ছুরিটাকে ঠিক ওপর থেকেই নামতে দেখেছিল। একদম গলা বরাবর নামতে নামতে শেষে এসে যেন দিক পরিবর্তন করেছে সেটাকে। মাটি থেকে উঠে গা ঝাড়তে ঝাড়তে দেখলো কুকুর 3টে চলে যাচ্ছে একসাথে। তার কেন যেন মনে হচ্ছিল ইচ্ছে করে ওগুলো তাকে ফেলে দিয়েছিল। খালেদ টের পেল দিন দিন অসুস্থ হয়ে পড়ছে সে। সারাদিনই প্রায় রুমে শুয়ে থাকে, ক্লাসও ঠিক মতো করে না। শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিল বাড়ি থেকে ঘুরে আসতে। তাদের কথা মেনে 2 দিন হলো বাড়ি ফিরেছে সে। পরিবারের লোকেদের মাঝে থেকে ভালোও লাগতে শুরু করেছে। 1 সপ্তাহ পার হবার পর স্বাভাবিক জীবনে ফিরে আসলো সে। বিকেলে গ্রাম্য বন্ধুদের সাথে চুটি আড্ডা দেয় মাঠে। বই নিয়ে এসেছিল ভার্সিটি থেকে, তাই পরে এরকমই একদিন মাঠে বসে আড্ডা দিচ্ছিল। দেখলো পাশের বাড়ির সম্পর্কে চাচা কিন্তু সমবয়সী ছেলে সুজন তাড়াহুড়ো করে তাদের দিকে আসছে। ভাতিজা, একটু শুই না যাও? ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল সে। খালেদ উঠে তার দিকে তাকালো। কাছে গিয়ে দেখলো তার চোখ দুটো চকচক করছে। কি যেন একটা চেপে রেখেছে সে। কি হয়েছে? প্রশ্ন করলো খালেদ। পকেট থেকে কি যেন বের করলো সুজন। মুঠো খুলতে খালেদ দেখলো কাগজে পেঁচানো কতগুলো ছোট ছোট প্যাকেট দেখা যাচ্ছে। নিমেষে বুঝে ফেললো ওতে কি আছে। চলবো নাকি? গুরু নাচিয়ে প্রশ্ন করলো সুজন। আশেপাশে একটু তাকিয়ে ও জিজ্ঞেস করলো, কোথায়? কেন আমাকে সেই পুরাইনা জায়গায়? যেন ওর প্রশ্নে একটু অবাক সে। রাইতের বেলা সজাগ থাইকো, আমি ডাইকানি বানি বলে আর দাঁড়ালো না সুজন। সন্ধ্যা হতেই খালেদের উত্তেজনা বাড়তে লাগলো। কয়েকদিন আগের কথা চিন্তা করে কিছুটা ভয় লাগলেও গাঁজার কথা মনে পড়তে ভয়টা উড়ে গেল। সুজন আরও আগে প্রায়ই গাঁজা খেত। সুজনই তাকে শিখিয়েছিল। ওদের গ্রামে পুরনো এক জমিদার বাড়ি আছে।
লোকজন বিশেষ একটা যায় না ওদিকে। ঝোপ জঙ্গলে ঘেরা ভাঙা জমিদার বাড়ির বসে দুজনে মনের সুখে গাঁজা টানত আর চোখের সামনে রঙিন দুনিয়া দেখত। ভার্সিটিতে ওঠার পর আর তেমন খাওয়া হয় না। আজ অনেকদিন পর আবার খেতে পারবে মনে করে খুশির একটা আমেজ ছড়িয়ে পড়েছে মনে, কিন্তু গুণাক্ষরেও বুঝতে পারেনি এই খুশি তাকে চরম সর্বনাশের পথে নিয়ে চলেছে। রাত গভীর হতে জানলায় কাঙ্ক্ষিত টোকাটা শুনতে পেল। সুজন ডাকছে। নিঃশব্দ রুমের একটা দরজা খুলল খালিদ। এটা দিয়েই বাইরে বের হওয়া যায়। বেরিয়ে দেখলো সুজন অন্ধকারে দাঁড়িয়ে আছে। চল বলেই ঘুরে হাঁটা ধরলো সুজন। খালেদও তার সাথে চলল। কোনো কথা না বলে হাঁটছে দুজন। দ্রুতই জমিদার বাড়িটা চোখে পড়ল। কিছুক্ষণ আগে থেকে একটা মোটকা মোটকা গন্ধ পাচ্ছিল খালিদ। সুজনের কাছ থেকে আসছে মনে হচ্ছে। এই শালা, কয়দিন গোসল করিস না? অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য বলল খালিদ। কিন্তু সুজন কোনো কথা না বলে হাঁটতে লাগলো। খালিদ ভাবলো আজ কেমন যেন রহস্যময় আচরণ করছে সুজন। পরে ভাবনাটা উড়িয়ে দিল সে। জমিদার বাড়ির সীমানায় এসে হঠাৎই ভয় করতে লাগলো খালেদের। কেন যেন মনে হলো আঁধারটা কেমন যেন গাঢ়, ভীতিকর। প্রকৃতিও থম মেরে আছে। এমন সময় ওর ভয়টা বাড়িয়ে দিতেই যেন দূর থেকে ভেসে এলো কুকুরের প্রলম্বিত চিৎকার। আধারে দাঁড়িয়ে ডাকাটা খুব অপার্থিব শোনালো তার কাছে। কি হলো, খাড়ায় রইল যে? সুজন খালিদকে বলল। সে একটু এগিয়ে গিয়েছে সামনের দিকে। সুজনের কণ্ঠস্বরে কি যেন একটা ছিল, তার শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। তাও সামনে বাড়ল সে। জমিদার বাড়ির মধ্যে একটা পুরনো কুয়ো আছে, তলা একদম খটখটে শুকনো। ওটার পাশ দিয়ে এগিয়ে দুজনে তাদের পরিচিত জায়গাটায় বসলো। জমিদার বাড়ির ভাঙা কাছারির মধ্যে। সুজন গায়ে জড়ানো চাদরের নিচ থেকে গাঁজা ভরা সিগারেট বের করলো। বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসে সে। হাতে নিয়ে খালেদ টের পেল জিনিসটা কেমন ভেজা ভেজা। আজ কি হলো তোর? প্রশ্ন করলো সে। ভিজায় ফেলছিস মালটা? সুজন শুধু কাঁধ ঝাঁকিয়ে কিছু না বলে আগুন ধরিয়ে দিল। টানতে লাগলো খালেদ। গাঁজার গন্ধটাও তেমন সুবিধের না। বাজে মাল ধরিয়ে দিয়েছে বোধহয়। তবে গন্ধটা ভালো না লাগলেও কিছুক্ষণের মধ্যেই মাথা ঝিমঝিম করতে শুরু করলো। নেশা হতে শুরু করেছে। এরপর কতক্ষণ কাটলো খেয়াল নেই খালেদের। দুইটা শেষ করেছে ইতিমধ্যে। নেশায় পুরো বুক। ওই অবস্থায় দেখলো সুজন উঠে দাঁড়াচ্ছে। বইস ভাতিজা, আইতেছি। হাসলো খালিদ। সুজন ওর কাছ থেকে চলে যেতেই পুরনো ভয়টা ছেকে ধরলো ওকে। মনকে বুঝিয়ে দিল এখনই ফিরে আসবে সে। ভয় কাটাতে আরেকটা কেবল ধরাতে যাবে এমন সময় কুকুর ডেকে উঠল। এবার আর দূরে নয়, কাছাকাছি কোথাও থেকে ডাকটা ভেসে এলো। তারপর অন্য দিক থেকে আরেকটা, তারপর আরেকটা। ওর মনে হলো যেন একপাল কুকুর চলে এসেছে আশেপাশে। নেশা পুরো টুটে গেছে ওর। হাত পা কাঁপতে শুরু করেছে। উঠে দাঁড়ালো টলমল পায়ে। বেরিয়ে আসলো বাইরে। প্রস্রাব করতে কতদূর গেল শালা? সুজন! কেঁদে ফেললো খালিদ। চিৎকার করলো, সুজন কোথায় গেলি? ওকে ভেঙচি কাটতেই যেন থম মেরে থাকলো প্রকৃতি। কোন দিকে যাচ্ছে খেয়াল নেই ওর। দেখলো কুয়োটার কাছে চলে এসেছে। আরেকবার ডাকতে যাবে এমন সময় কুকুরটাকে চোখে পড়লো তার। আকারে বিশাল কুচকুচে কালো রঙের কুকুর। একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাথা উপরে তুলে রক্ত হিম করা একটা চিৎকার ছাড়লো সেটা। ঘুরে দৌড় দিল খালিদ। ছুটে গিয়ে কিছুর একটার সাথে ধাক্কা খেল। ভালো করে তাকাতে সুজনের চাদরটা দেখতে পেল। তার দিকে পিছন ফিরে দাঁড়ানো। স্বস্তির নিঃশ্বাস ছাড়তে যাবে তখনই ঘুরে মুখোমুখি হলো সুজন। কিন্তু একই, সুজন কোথায়? যেন একতাল পচা মাংসের দিকে তাকিয়ে আছে সে। মোটকা গন্ধটা কিসের বুঝতে পারলো এতক্ষণে। তবে কি এতক্ষণ? আর ভাবতে পারলো না খালিদ। বিভৎস মুখে হাসলো সুজন রূপী আতঙ্কটা। ডরাইছো ভাতিজা? পরিচিত, কিন্তু অন্য আরেকটা কণ্ঠস্বর, খুবই পরিচিত। আবার দৌড়লো খালিদ। কিন্তু নিয়তি তাকে যাকে নিয়ে খেলছে সে কোন দিকে যাবে নিস্তার নেই তার। কুয়োর পাশে ফিরতে দেখলো সাক্ষাৎ জমদূতের মতো পথ আগলে দাঁড়িয়ে আছে তিনটে ভয়ালরূপী কুকুর। আগেরটার সাথে আরো দুইটা চোখ দিয়েছে। তিন দিক থেকে তাকে ঘিরে ধরে ফেললো কুকুরগুলো। আস্তে আস্তে বৃত্ত ছোট করে আসছে। পায়ে পায়ে পিছোচ্ছে খালিদ। হঠাৎ পায়ে কি যেন বাঁধলো। দেখলো কুয়োর দেয়ালে পা ঠেকে গেছে। কি ঘটে চলেছে বুঝতে পারলো সে। পিশাচটার হাতের ইশারায় মাঝখানে কুকুরটা ঝাঁপ দিল সামনের দিকে। টলে উঠে কুয়োর ভেতর পড়তে শুরু করলো খালিদ। হাত দুটো বৃথাই বাতাস খামচালো কয়েকবার। ভেবেছিল শুকনা মাটিতে আছড়ে পড়বে। তার বদলে কটু গন্ধযুক্ত তেল চিটচিটে পানিতে আছড়ে পড়লো খালিদ।
প্রায় সাথে সাথেই সাক্ষাৎ পাথরের মতো তার উপর পড়লো কুকুরটা। পরেই চোয়ালে তার টুটি চেপে ধরলো। সেটার নিঃশ্বাসে বোটকা গন্ধ পেলে সে। একটা অন্ধকার চারপাশ থেকে ঘিরে ফেলেছে তাকে। অন্ধকারটা অতি পরিচিত। স্বল্প সময়ের ব্যবধানে তিনজন সহপাঠীকে হারিয়ে ক্লাসে শোকের ছায়া নেমে এলো। তাও আবার 3টে মৃত্যুই অস্বাভাবিক। স্যারেরাও ক্লাস নিতে এসে ঠিকমতো পড়াতে পারছে না। এরকম ভাবে 2 সপ্তাহ অতিক্রম হবার পর ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরে যাবার সিদ্ধান্ত নেওয়া হলো। গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত। এই ঘোষণায় সবাই যেন একটু স্বস্তি পেল। কিন্তু রবির মন থেকে খচখচানিটা মোটেও যাচ্ছে না। তার মনে হচ্ছে 3টে মৃত্যুর মধ্যে অবশ্যই একটা যোগসাযোগ আছে। মৃত্যু যেন বেছে বেছে তাদের সার্কেলটাতেই হানা দিচ্ছে বারবার। সে, শুভ, তৌফিক, খালিদ, রশিদ, এই 5 জন সবসময় একসাথেই থাকতো। সেই ফার্স্ট ইয়ার থেকেই তাদের মধ্যে দোস্তি। ক্লাসের অন্যান্যরা তো সাত করেই তাদের পঞ্চ পাণ্ডব বলে ডাকত। কিন্তু এমন কেন হচ্ছে? তৌফিক নিজের রুমের মধ্যে মারা গেল ব্যাখ্যাতীতভাবে, অনেক রহস্যের জন্ম দিয়ে। যে রশিদ সাঁতার জানতো না ভালো মতো, সে অত রাতে পুকুর পাড়ে কি জন্য গিয়েছিল? আর খালিদটাই বা রাতে বাড়ি থেকে দূরে জমিদারের কুয়োর ভিতর বা মরতে গেল কোন দুঃখে? আর ওর গলার মুখে রহস্যের দাগগুলো কিসে? এমন সব প্রশ্ন পাক খেতে লাগলো রবির মাথায়। মনে মনে পিছনের দিনগুলো হাতড়াতে লাগলো। মনে হলে কি যেন একটা ধরেও ধরতে পারছে না। এ নিয়ে শুভর সাথে আলোচনাও করলো, নিজের ভীতির কথা বলল। কিন্তু শুভ সেগুলো আমলই দিল না। বরং তাকে বলল, তুই একটু বেশি চিন্তা করছিস এই নিয়ে। মৃত্যু মানুষের যে কোনো সময় হতে পারে, দুর্ঘটনাও যে কোনো সময় ঘটতে পারে। চিন্তা বাদ দে, দেখবি ট্যুরে গেলে সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন একটু খোলামেলা পরিবেশ দরকার। ট্যুরের আয়োজন শেষ করতে করতে 2 সপ্তাহ সময় লেগে গেল। শেষে নির্ধারিত দিনে 3টি বাসে করে ছাত্রছাত্রী আর স্যার ম্যাডামেরা রওনা দিল গন্তব্যের দিকে। সকলেই খুশি। ছাত্রদের বাসে তীব্র স্বরে রক গান চলছে, হাসি ঠাট্টা করছে সকলে। কেউ কেউ আবার মনের সুখে সিগারেটের সুখ টান দিচ্ছে। কিন্তু এসবের কিছুই রবিকে স্পর্শ করছে না। সে একটা জানলার পাশে বসে বিরস বদনে বাইরের দিকে তাকিয়ে রইল। এত হাসি, আনন্দ, উত্তেজনার মাঝে কেউ খেয়াল করলো না একেবারে পেছনের সিটের নিচে একটা কালো রঙের বেড়াল চুপচাপ বসে আছে। এক দৃষ্টিতে সেটা নির্দিষ্ট একজনের দিকে তাকিয়ে আছে। ক্ষণিকের জন্য পলক পড়ছে না অস্বাভাবিক লাল রঙের চোখ দুটোতে। গন্তব্য পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ভাড়া করা হোটেলের সামনে বাস থেকে নেমে সবাই হইচই করতে করতে হোটেলে ঢুকতে লাগলো। রবিও তার ব্যাগটা নিয়ে বাস থেকে নেমে হাঁটতে লাগলো। হঠাৎ মৃদু একটা শব্দ কানে ঢুকলো তার, যেন দ্রুত পায়ে কিছু একটা দৌড়ে যাচ্ছে। পিছন ফিরে তাকাতে চোখের কোণে ধরা পড়লো কালো মতো কি যেন একটা সাত করে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। কয়েকটা হার্টবিট মিস হলো তার। তারপর হোটেলের ঝলমলে লবিতে ঢুকে পড়লো। পরপর 2 দিন ঝড়ের বেগে কেটে গেল তাদের। সারাদিন সৈকতে ঘোরাঘুরি, ইচ্ছে মতো গোসল করা, ছবি তোলা, কেনাকাটা, আরো কত কি। দ্বিতীয় দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রবির। ভাঙার কারণটা অনুমান করতে কষ্ট হলো না তার। প্রচন্ড শীত করছে, ঘরে এসি চলছে। ডিজিটাল ইন্ডিকেটরে যে তাপমাত্রা দেখাচ্ছে তাতে তো এত শীত লাগার কথা না। পাশে চেয়ে দেখলো শুভ সহ আরো 2 জন অঘরে ঘুমোচ্ছে। একটা চাদর টেনে আবার ঘুমোতে যাবে এমন সময় আওয়াজটা কানে গেল তার। মনে হচ্ছে কেউ যেন টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। শরীর কাঁটা দিয়ে উঠল। শব্দটা খুব কাছে কোথাও হচ্ছে বলে মনে হলো। ভয়ে ভয়ে শব্দের উৎসের দিকে তাকাতে দেখতে পেল সেটাকে। ওদের পায়ের কাছে বিছানার উপর 7-8 বছরের একটা ছোট ছেলে হাত দুটো কোলের ওপর নিয়ে বসে। সারা শরীর ফ্যাকাশে সাদা, রক্তহীন। চোখের সাদা অংশের কোনো অস্তিত্বই নেই। মুখ হাঁ করে আছে, আর শব্দটা ওই মুখ থেকেই বের হয়ে আসছে। বুক ফাটা চিৎকার করে উঠল রবি। চমকে ঘুম থেকে জেগে উঠল অন্য 3 জন। ফ্যাকাশে মূর্তিটা ততক্ষণে গায়েব। কি হয়েছে রবি? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল শুভ। একটা দুঃস্বপ্ন দেখেছি। ঘটনাটা চেপে গেল রবি। পরদিন গা কাঁপিয়ে জ্বর আসলো রবি। রুমে থেকে গেল সে। আজই কক্সবাজারে তাদের শেষ দিন, তাই খুব মজা করলো সকলে। রবির কথা মনে করে
মন খারাপ লাগলো শুভর। বেচারা আসতে পারলো না। সন্ধ্যায় আর সবার সাথে হোটেলে ফিরছিল শুভ। হঠাৎ কি মনে করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। সর্বনাশ, ডিজিটাল ক্যামেরাটা নেই। মনে পড়লো বর্ষশেষ সৈকতে একটা ছাতার নিচে বিচ চেয়ারে বসেছিল। বোধহয় ওখানেই রয়ে গেছি। জায়গাটা বেশি দূরে নয়, জোর পায় গেলে 7-8 মিনিট লাগবে। দৌড় লাগালো সে। কাউকে ডাকার প্রয়োজন মনে করলো না। অন্ধকারে ডুবে আছে সৈকতটা। সাগরের গর্জন কানে আসছে। আশেপাশে কোনো লোক দেখলো না। লোকজন কি আজ সব তাড়াতাড়ি হোটেলে ফিরেছে নাকি? জোর পায়ে হাঁটতে হাঁটতে ভাবছিল সে। আর অল্প একটু দূরেই তার গন্তব্য। মনে মনে ভাবছিল ক্যামেরাটা থাকলে হয়। তখন হঠাৎই সমুদ্রের গর্জন চাপিয়ে কানে এলো নুপুরের রিনঝিনি শব্দ। আর প্রায় সাথে সাথেই ভেসে এলো গানের সুর। এক পায়ে নুপুর আমার, অন্য পাখালি, এক পাশে সাগর, এক পাশে বালি। হৃদস্পন্দন বৃদ্ধি পেল শুভ। কোনো মেয়ের কণ্ঠস্বর এত সুরেলা হতে পারে? সেই সাথে অবাক হয়ে ভাবল, এত নির্জন সৈকতে একটা মেয়ে এখন কি করছে? আর একটু এগোতেই আলোটা চোখে পড়ল তার। সেই সাথে মেয়েটাও। সে যে জায়গার উদ্দেশ্যে এসেছে সেটাই বসে আছে মেয়েটা। শুভ নিঃশব্দে গিয়ে পিছে দাঁড়ালো। তারপর উঁকি দিল সামনে। একটা ক্যামেরার স্ক্রিন থেকে আলোটা আসছে। শুভ অবাক হয়ে লক্ষ্য করলো তারই ছবি দেখা যাচ্ছে স্ক্রিনে। মেয়েটা এতক্ষণে বসে বসে আমার ছবি দেখছিল। এতক্ষণে মেয়েটার পোশাকের দিকে চোখে পড়লো। চিনল সে। এখানে আসার প্রথম দিন থেকেই দেখেছি সে। বলতে গেলে ও যেখানেই গেছে মেয়েটাকে দেখেছি। কালো পোশাক পরে থাকে সবসময়। সবচেয়ে অদ্ভুত হলো মেয়েটা একটা কালো বিড়াল পোষে। সবসময় তার সাথেই সেটা ঘুরি। তবে কি আমাকে পছন্দ করে ফেললো নাকি? এক্সকিউজ মি বলে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো শুভ। ক্যামেরা স্ক্রিন থেকে মুখ তুলে তাকাতে শুভর বাকি কথাগুলো গলাই থেকে গেল। তার দিকে যেটা তাকিয়ে আছে তার চোখ বলতে কিছুই নেই। হোটেলের ভেতর শুধুই অন্ধকার। সুচালু দুপাটি দাঁতকে আবৃত করে রাখার চামড়াটাও উধাও। কালো রঙের মাড়ি দেখা যাচ্ছে। সারা মুখে দগদগে ক্ষত চিহ্ন। শুভ জায়গায় জমে গেছে। ওই অবস্থায় দেখতে পেলে উঠে দাঁড়াচ্ছে বিভীষিকাটা। হঠাৎ সম্বিত ফিরে পেল শুভ। দৌড়তে গিয়ে দেখলো সাগরের পানি তার গোড়ালি পর্যন্ত উঠে এসেছে। দৌড়ে কিছু দূর যাবার পর থামতে হলে ওকে। পথ আগলে দাঁড়িয়ে আছে মেয়েটার সাথে দেখা কালো বেড়ালটা। কিন্তু পার্থক্য হলো এখন ওটা আকারে অনেক বড়। যেই না মাত্র থামলো অমনি পেছন থেকে ঘাড়ের ওপর এসে পড়লো মেয়েরূপী আতঙ্ক। দুজনে মিলে পানিতে পড়লো মুখ থুবড়ে। সুচালু দাঁতগুলো ঘাড়ে বসতে ব্যথায় চিৎকার করতে গেল শুভ। কিন্তু মুখে পেল নোনা পানির স্বাদ। রবির জ্বর কমে গেছে। রুমে শুয়ে আছে ও। অনেক রাতে যখন শুভ রুমে ফিরল না তখন সে স্যারেদের ব্যাপারটা জানালো। তখন একজন জুনিয়র টিচার সহ একটা দল খুঁজতে বের হলো। আগেই ফোন দিয়ে দেখা হয়েছে শুভকে। ঢুকছে না। হাঁটতে হাঁটতে দলটা চলে এলো সৈকতে। একটা ছেলে জানিয়েছে সন্ধ্যায় নাকি ওখানে শেষ দেখা গেছে তাকে। ছেলেটার কথা মতো জায়গায় এসে শুভর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো সবাই। কিন্তু কোনো সাড়া মিলল না। রবিরই প্রথম চোখে পড়লো জিনিসটা। তুলে নিল চেয়ার থেকে শুভর ক্যামেরাটা। স্যারকে দেখাতেই বলল আশেপাশেই কোথাও আছে হয়তো। মিনিট কয়েক পর অর্ধেক পানিতে অর্ধেক বালিতে এই অবস্থায় শুভর শরীর খুঁজে পাওয়া গেল। দূর থেকে শক্তিশালী টর্চের আলোতে কাউকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে শুভর লাশ দেখতে পেল সকলে। অবশ্য যেটুকু বাকি আছে শরীরে সেটুকু। কঠিন আক্রোশে শুভর শরীরের বিভিন্ন জায়গায় মাংস খুবলে তুলে ফেলা হয়েছে। মুখ ধারালো কিছু আঁচড়ে ফালা ফালা। চোখ দুটো কোটর থেকে উপড়ে ফেলা হয়েছে। হাঁ করা মুখের ভেতর জিবার কোনো চিহ্নই নেই। শুধু কালচে লাল রক্ত জমাট বেঁধে আছে ভেতরে। দৃশ্যটা সহ্য করতে না পেরে একজন বমি করে ফেলল। সেই মুহূর্তে বিনা নোটিসে অন হয়ে গেল রবির হাতে রাখা ক্যামেরাটা। ওটা স্ক্রিনে তাকিয়ে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালো দুর্বল রবি। বিকেলবেলা মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করা হলে তনভীর ফিরছিল। গেট দিয়ে ঢোকার সময় দেখলো সাধারণ লোকজন, ছাত্ররা সব দৌড়ে যেন কোথাও যাচ্ছে। কি হয়েছে? ছুটতে থাকা একজনকে জিজ্ঞাসা করলো সে। হলের পানির ট্যাঙ্কে নাকি এক ছাত্রের লাশ পাওয়া গেছে, উত্তর দিল সে। বুক ঢিপ ঢিপ করে উঠল তার অমঙ্গলের আশঙ্কায়। তড়ি করে এগোলো সে। হলের সামনেই পেল ভিড়টাকে। বুঝলো লাশটা এখানেই রাখা হয়েছে।
কষ্টে ভিড় ফেলে এগোলো সে। লাশের মুখ থেকে বুকে হাতুড়ির বাড়ি পড়তে শুরু করলো। সাদা কাপড়ে ঢাকা রবির লাশটা যেন তাকে বলছে, বলেছিলাম তোকে আগে। আর দাঁড়াতে পারল না তার ভিড়। ভিড় থেকে বেরিয়েই ছুটল নিজের রূপ অভিমুখে। মনে পড়ছে সেদিনের কথা, যেদিন রাতে রবি এসেছিল তার কাছে। চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, চোয়ালের হাড় বেরিয়ে গেছে। এক কথায় ভয়াবহ অবস্থা ছিল রবির। ভিন্ন ডিপার্টমেন্টের দুজন, তাই সচরাচর দেখা হতো না। তাই তাকে এই অবস্থায় দেখে ভ্যাবাচিকা খায় সে। এ কি দোস্ত, অবাক হয়ে বলেছিল সে, তোর এই অবস্থা কেন? সব জানবি, উত্তরে বলেছিল রবি। তবে আজ নয়, একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। বল, রাখবি? আচ্ছা রাখবো, কি বল? রবি পকেট থেকে ব্রাউন পেপারের একটা এনভেলপ বের করে দেয়। এর ভেতরে সব আছে, তোর প্রশ্নের উত্তর পাবি। রিকোয়েস্টটা হলো, কথা দিতে হবে তোকে আমার কিছু না হবার আগে পর্যন্ত এটা খুলবি না, আর আমাকে একটা প্রশ্নও করবি না। কথা দি? আচ্ছা দিলাম, বলেছিল সে। আর কিছু না বলে বেরিয়ে যায় রবি। এনভেলপটা এখনো ওই অবস্থায় আছে। এক লাফে সিঁড়ির 3টে ধাপ টপকে উপরে উঠেছে তানভীর। রুমে ফিরে টেবিলের ড্রয়ারটা টেনে খুলল। ভেতরে কিছুক্ষণ হাতড়ে পেল জিনিসটা। হাত কাঁপছিল। একটানে এনভেলপের মুখ ছিঁড়ে উপর করে ধরল সেটা। হাতে এসে পড়লো ভাগ করা একটা কাগজ। পড়তে শুরু করলো সে। পাপের স্বীকারোক্তি বলতে পারিস এটাকে। যে পাপ করেছি আমি, যে পাপের প্রায়শ্চিত্ত করছি এখন, সেই পাপ। আমরা 5 বন্ধু সবসময় একসাথে থাকতাম। আমি, রশিদ, খালেদ, শুভ আর তৌফিক। যেখানে যেতাম, যা কিছু করতাম 5 জন মিলে করতাম। ঘটনাটা যখনকার, তখন আমরা সবে সেকেন্ড ইয়ারে উঠেছি। জুনিয়র ব্যাচ এসেছি। আমরা সিনিয়র হয়েছি সবে, তাই জুনিয়রদের জাত দেওয়াটা খুব উপভোগ করতাম। দিনে রাতে যে কোনো সময় ডেকে ওদের নানাভাবে হ্যারাস করতাম। অকারণে অপমান করা, শারীরিকভাবে শাস্তি দেয়া, গালাগালি করা, এগুলো করতাম নির্দ্বিধায়। আসলে আমরাও তো এর মুখোমুখি হয়েছিলাম আগেই, তাই এগুলো করতে বিবেকে খুব একটা বাধ্য না। তবে সবকিছুরই একটা লিমিট থাকা উচিত, যা অতিক্রম করলে খারাপ কিছু ঘটতে বাধ্য। আমরা একদিন লিমিটটা ক্রস করে ফেললাম। আমরা বলতে 5 জন। জুনিয়রদের মধ্যে রুদ্র নাম করে একটা ছেলে ছিল। নাম ওরকম হলে হবে কি, ছেলেটি ছিল ভদ্র আর খুব লাজু। এ কারণে প্রায়শই জার্ক দেবার সময় বলির পাঁঠা হতো ও। ওকে ঘাঁটাতে সবাই খুব মজা পেত। ওর মুখ দিয়ে খারাপ কথা বলিয়ে নেবার সময় যেভাবে ওর চোখ, মুখ, কান লাল হয়ে উঠত, তা দেখে খুব আনন্দ পেতাম আমরা। অন্যান্য ছেলেরা মাঝে মাঝে প্রতিবাদ করলেও রুদ্র কোনোদিন প্রতিবাদ করেনি। তাই আমরা ধরে নিয়েছিলাম, আমরা যাই বলি না কেন ও সেটা করবে। তারপর একদিন একটা ঘটনায় আমরা 5 জন ওর উপর খুব রেগে যাই। সিদ্ধান্ত নিই রাতে ওকে একা ডেকে মনে ঝাল মেটাবো। সেই মতো রাতে ওকে পুকুর ঘাটে ডাকি। তখন শীতকাল ছিল, শীতও পড়ছিল প্রচন্ড সেবার। ও আসে ভারী জামা কাপড়ের শরীর থেকে। সারা শীতকালে ওকে এইরকম কাপড় চোপড়ে মোড়া অবস্থায় দেখতাম, কিন্তু কারণটা জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করলেই বোধহয় ভালো হতো। ও আসার পর যাচ্ছে তাই ভাষায় ওকে গালিগালাজ করি, আমরা অপমান করি। ও কাঁদতে শুরু করে, দুঃখে অপমানে। কিন্তু আমরা তখন বিবেক বর্জিত নর পশু এক একজন। শুভ বলে, আর একটা কাজ করবি, তারপর তোর ছাড়া। যা, হাঁটু পানিতে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাক। পারবো না, মুখ শক্ত করে বলে রুদ্র। এমন উত্তর শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমরা। মাথায় রক্ত চলে যায় সবার। এত বড় স্পর্ধা রুদ্র মুখের উপর না বলল। শুভ উত্তেজিত হয়ে বলে, পারবি না মানে? পারবো না, সমস্যা আছে আমার। আবারও বলে রুদ্র, সমস্যার গুল্লি মারি তোর। নাম শালা, বলে তাকে মৃদু ধাক্কা দেয় শুভ। পুকুরে বাঁধানো ঘাটের ধাপে দাঁড়িয়ে কথা বলছিল দুজনে। মাত্র 2 ধাপ নিচেই ঠান্ডা পানি। শুভর ধাক্কায় পিচ্ছিল ধাপ থেকে তাল হারিয়ে পানিতে পড়ে যায় রুদ্র। ও পানিতে পড়ে যেতেই যেন সম্বিত ফেরে আমার। এ আমরা কি করছি? শেষে আমি গিয়ে পানি থেকে তুলি ওকে, ওর মেসে নিয়ে যাই। পরদিন সকালেই ও প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে রুদ্র। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বাড়ি থেকে ওর মা বাবা চলে আসে।
সন্ধ্যা পর্যন্ত অবস্থার কোনো উন্নতি না হওয়াতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে থাকতে ওর এক আত্মীয়ের কাছে শুনে ছোটবেলা থেকেই ওর নিউমোনিয়ার প্রকোপ ছিল। শীতকালকে ও খুব ভয় পেত, ঠান্ডা সহ্য করতে পারত না বলে। পরে বেশ কয়েকদিন নিয়মিত ফোনে খোঁজ নিতে থাকি আমি। খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ওর কিছু হলে আমরা ফেঁসে যাব। তারপর মাস দেড়েক পরে রুদ্রর বাবা এসে ওর ভর্তি বাতিল করে কাগজপত্র নিয়ে যায়। তারপর ওর আর কোনো খবর পাইনি। ওই রাতে কি ঘটেছিল তা শুধু আমরা পাঁচজন আর রুদ্র জানত। ওর অসুস্থতাকে সবাই আকস্মিক বলে ধরে নিয়েছিল, তাই ও আর ফিরে না আসাতে আসল ঘটনাটা কেউ জানল না। আমরাও এই ঘটনাকে বিচ্ছিন্ন একটা ঘটনা বলে মনে মনে বুঝছিলাম যে এরকমতে অনেকেই করে, কিন্তু সেই রুদ্র যে এভাবে ফিরে আসবে আমরা কি তা ভাবতে পেরেছিলাম? একে একে যখন তৌফিক, রশিদ আর খালেদ মারা গেল, তখন কেন যেন মনে হলো ওদের কাতারে আমাকেও দাঁড়াতে হবে একদিন। কিন্তু কেন? শেষে শুভর বিভৎস মৃত্যুর দিন আমি কারণটা বুঝতে পারলাম। আমি ওকে দেখলাম, রুদ্রকে দেখলাম, আমি শুভর ক্যামেরা স্ক্রিনে দেখলাম রুদ্র মূর্তি। কি বিভৎস, কি ভয়াবহ! অনেক খোঁজ খবর নিয়ে ওদের বাড়ির ঠিকানা সংগ্রহ করে আমি যাই সেখানে। গিয়ে ওর সেই আত্মীয়ের কাছেই শুনি সব। রুদ্র সেই অসুস্থতা থেকে আর সেরে ওঠেনি। কয়েক মাস অসুস্থ থাকার পর কোমায় চলে যায় সে। তারপর প্রায় 2 বছর কোমায় থাকার পর মারা যায় ও। একমাত্র ছেলের হারানোর শোকে ওর বাবা পাগল হয়ে যায়। উনি নাকি শেষ দিকে বলতেন, আমার ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি ছাড়ব না। সবাই এটাকে পুত্র শোকে কাতর পিতার প্রলাপ বলে ধরে নিয়েছিল। তারপর তিনি নাকি স্ত্রীকে নিয়ে কোথায় চলে গেছেন কেউ জানে না। ওদের বাড়ি থেকে ফেরার পথে প্রথমবার রুদ্রকে আমি সামনাসামনি দেখি। শুধু আমিই দেখি ওকে, আর কেউ না। তারপর থেকে প্রত্যেক দিন আমি ওকে দেখছি। যেখানেই যাই না কেন অনুভব করতে পারি ওর উপস্থিতি। রাতে আরো বেশি করে অনুভব করি। আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, শুধু আমার দিকে তাকিয়ে। আমি না পারি নড়াচড়া করতে, না পারি ওর ভয়াবহ 2 চোখ থেকে আমার চোখ সরাতে। যেন ওই 2 চোখ দিয়ে সে দিন দিন শুষে নিচ্ছে আমার প্রাণ। ও কি চাচ্ছে আমি জানি না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না। আর কিছু লেখা নেই কাগজে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানভীর। জার্ক নামক ঘৃণিত জিনিসটার উপর ঘৃণা আরো বাড়ল তার। যোজন যোজন মাইল দূরে রহস্যময় ঘন কুয়াশায় ঢাকা গভীর দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে এক জীর্ণ কুটিরের জমাটবদ্ধ অন্ধকারের ভেতর খুলে গেল এক জোড়া লাল সিরাজি যুক্ত চোখ। চোখ দুটোর মালিকের দৃষ্টিটা গিয়ে পড়ল সামনে বসা ভিনদেশি লোকটার দিকে। তার কালো ঠোঁটের কোণে ফুটে থাকা নিঃশব্দ হাসি বলে দিচ্ছে যে কাজ হাতে নিয়েছিল সে সফলভাবেই তার সমাপ্তি ঘটেছে। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।